2025 চ্যাম্পিয়নশিপ ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। আর এই ক্রিকেট স্কোয়াড নিয়ে ক্রিকেট মহলে চলছে তুমুল আলোচনা, যেখানে ভাই মোহাম্মদ সিরাজ স্কোয়াডে নেই, যিনি 2024 সালে ওডিআই ক্রিকেটের সর্বোচ্চ উইকেটের শিকারী ছিলেন। অন্যদিকে প্রায় 1 বছরেরও বেশি সময় কাটিয়ে আবার ভারতীয় ক্রিকেট দলে ফিরছেন মোহাম্মদ শামি। শুধু তাই নয়, জসপ্রীত বুমরা এখনও তার ফিটনেস প্রমাণ করতে পারেননি। তাহলে ভারতের বোলিং বিভাগ নিয়ে কতটা আত্মবিশ্বাসী হওয়া যায়? স্বাগতম বেঙ্গলি ক্রিকেট আড্ডা চ্যানেলে। আজকে আমরা 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্বাচিত 15 সদস্যদের নিয়ে বিস্তারভাবে আলোচনা করব। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তান এবং ইউএইতে, ঠিক আছে, যেখানে ভারতীয় দল সবগুলো ম্যাচ খেলবে ইউএইতে এবং অন্যান্য দলগুলো পাকিস্তানে খেলবে। অন্যান্য দলগুলো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তার স্কোয়াড অনেক আগে ঘোষিত করে দিলেও ভারতীয় দলও 18 জানুয়ারি তাদের স্কোয়াড ঘোষিত করেছে, যেখানে ব্যাটিং বিভাগ বেশ শক্তিশালী হলেও বোলিং বিভাগ নিয়ে রয়ে গেছে কিছু প্রশ্ন। তাহলে চলুন স্কোয়াড বিশ্লেষণ করা যাক। চলো ভাই, দেখো আপনি কি করতে। ভারতের ব্যাটিং লাইন আপ দেখলে বোঝা যায় যে এটি টুর্নামেন্টের অন্যতম একটি শক্তিশালী দল, যেখানে ওপেনিং এ রয়েছেন শুভমন গিল এবং রোহিত শর্মা। এবং শুভমন গিলকে ভাইস ক্যাপ্টেন নির্বাচিত করা হয়েছে এবং রোহিত শর্মা ক্যাপ্টেন রূপে এখনো আছেন, এবং ব্যাকআপ ওপেনার রূপে জয়সওয়ালকেও নির্বাচিত করা হয়েছে। যদি শুভমন গিল অথবা রোহিত শর্মার মধ্যে কেউ ইনজুরি হয়ে যায় তাহলে এখানে ব্যাকআপ হিসেবে জয়সওয়াল থাকবেন। এরপর বিরাট কোহলি এবং শ্রেয়াস আয়ার, যিনি 3 এবং 4 নম্বরের ভূমিকা পালন করবেন। এছাড়া কেএল রাহুল এবং ঋষভ পান্তের মতো উইকেট কিপার ব্যাটসম্যানও স্কোয়াডে আছেন। তাদের মধ্যে যে কোনো একজন উইকেট কিপার ব্যাটসম্যান প্লেইং 11-এ থাকবেন বলে আমার ধারণা। তারপর অলরাউন্ডার বিভাগে আছেন হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর। যদিও তাদের মধ্যে যে কোনো দুজনই খেলতে পারবে, অর্থাৎ প্লেইং 11-এ চান্স পাবে, যেখানে দুজনের মধ্যে নো ডাউট হার্দিক পান্ডিয়া থাকবে, কারণ এর ব্যাটিং এবং বোলিং ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এত বড় মঞ্চের মধ্যে। যদিও ভাই বোলিংটা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে, হার্দিকের বোলিং এই বড় মঞ্চে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এবং বাকি 3 জন অলরাউন্ডারের মধ্যে জাদেজাকেই শ্রেয় দেওয়া হবে বলে আমার মনে হয়, কারণ প্রত্যেকবার রবীন্দ্র জাদেজাকেই প্রথম প্রায়োরিটিটা দেওয়া হয়। তবে মাই পার্সোনাল ওপিনিয়ন ইজ ভাই অক্ষর প্যাটেল ইজ ফার বেটার দেন রবীন্দ্র জাদেজা। যদি আমরা গত 2-1 বছরের বাদ এর চেয়ে বেশিও 2-3 বছরই দেখে নেই, তাহলে আমরা দেখছি ভাই অক্ষর প্যাটেল ওর বোলিং এবং ব্যাটিংয়ে খুব ইমপ্রুভ করেছে। যদিও ভাই একেবারে ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে এত চান্স দেওয়া হয় না, জাদেজাকেই প্রথম প্রায়োরিটি দেওয়া হয়। কিন্তু আমরা দেখেছি ভাই অক্ষর প্যাটেল ইম্পর্টেন্ট উইকেটও নিতে পারে, স্পেল ডালতে পারে এবং নিচে এসে ভাই ব্যাটিংও করতে পারে, তাবড়তোড় ব্যাটিং। সেই দিক দিয়ে ভাই আমার পার্সোনাল ওপিনিয়ন যে অক্ষর প্যাটেল অনেক ভালো, কিন্তু আমার মনে হচ্ছে যে জাদেজাকেই প্রথম প্রায়োরিটিটা দেওয়া হবে। তারপর আমরা ব্যাটিং দেখলাম, মিডল অর্ডার দেখলাম এবং অলরাউন্ডার দেখলাম। এবার আসি বোলিং বিভাগে। বোলিং বিভাগ যেটা ভাই চিন্তার কারণ, মোহাম্মদ সিরাজ, যিনি 2024 সালে ওডিআই ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন, উনাকে ভাই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সিলেক্ট করা হয়নি। অন্যদিকে মোহাম্মদ শামি 14 মাস পর ইনজুরি কাটিয়ে আবার ভারতীয় ক্রিকেট দলে ফিরছেন। এবং তার সঙ্গে বুমরা, যিনি ভাই বিজিটি ট্রফিতে ইনজুর হয়ে গেছিলেন লাস্ট ম্যাচ খেলতে গিয়ে, লাস্ট ম্যাচটা পুরোপুরি খেলতে পারেননি, বোলিং করতে পারেননি, উনার ভাই ফিটনেস এখনো ক্লিয়ারেন্স হয়নি। এছাড়া স্কোয়াডে আছেন অর্শদীপ সিং, যিনি পুরোপুরি ফিট আছেন, অর্থাৎ সম্পূর্ণ ফিট বোলার বলা যেতে পারে আমাদের বাকি সব বোলারদের মধ্যে। এবং তার সঙ্গী হিসাবে আছেন কুলদীপ যাদব ভাই, যিনি স্পিনার, যিনি ফাস্ট বোলার নয়। তবে জসপ্রীত বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য ফিট না হলে তার জায়গা নিতে পারেন হর্ষিত রানা। আর বুমরা ফিট আছেন কিনা সেটা বুঝে দেবে যে ইংল্যান্ডের বিপক্ষে যে আমরা ওডিআই ম্যাচগুলো খেলবো, সেই ম্যাচের মধ্যে 3 নম্বর ম্যাচে বুমরাকে খেলানো হবে। এই ম্যাচে যদি বুমরা ফিট হন তাহলে ভাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন। তো সেই ম্যাচ দেখেই বোঝা যাবে যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বুমরা ফিট আছেন কি না। কিন্তু এবার সবচেয়ে বড় প্রশ্ন হলো এই বোলিং বিভাগ কতটা ধারাবাহিক পারফরমেন্স দিতে পারবে। এছাড়া বাকি যে প্রশ্নগুলো উঠে আসছে তাদের মধ্যে বড় প্রশ্ন হলো মোহাম্মদ সিরাজ কেন বাদ পড়লেন। আর যদি বুমরা ফিট না হন তাহলে ভারতের ডেথ বোলিং নিয়ে সমস্যা হবে না তো? কারণ আমরা দেখেছি প্রায় সব সময় ভারতের ডেথ বোলিং নিয়ে অনেক সময় ভাই প্রবলেম হয়ে যায়, সেটা টি20 হোক কিংবা ওডিআই। এছাড়া আরেকটি প্রশ্ন যেটা হচ্ছে গিয়ে মোহাম্মদ শামি কি তার 1 বছরের ইনজুরি কাটিয়ে তার সেরা ছন্দে ফিরে আসতে পারবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেটাও দেখার মতো। তবে এইসব প্রশ্নের আড়ালে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে ভাই সিরাজকে নিয়ে, যে সিরাজকে স্কোয়াডে জায়গা দেওয়া হয়নি, সেটা বলতে গেলে জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি অথবা অর্শদীপ সিং, এদের মধ্যে কেউই ভাই সিরাজের জায়গা নেয়নি। সবাই জানতো যে মোহাম্মদ শামি, বুমরা এবং অর্শদীপ সিং চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকবেন, ঠিক আছে, কিন্তু সিরাজও থাকবে সেটাও ভাই অনেকে ভেবে নিয়েছিল। তাহলে সিরাজকে কেন বাদ দেওয়া হয়েছিল সেটার আনসার খুঁজতে গেলে ভাই বুঝতে হবে যে তোমাদের কি মনে হয় না যে 4 জন স্পিনারকে সিলেক্ট করায় মোহাম্মদ সিরাজ ভাই অটোমেটিক্যালি বাদ পড়ে গেছেন স্কোয়াড থেকে। যেমন কুলদীপ যাদব ছাড়া ভাই, কুলদীপ যাদব তো থাকবেনই ভাই স্পিনার হিসাবে। এছাড়া বাকি যে 3 জন আছে, জাদেজা, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর, এই 3 জনের মধ্যে কাকে নিবে সেটা ভাই সিলেক্টররা বুঝতে পারেনি, কনফিউজ ছিল। সেজন্যই ভাই 3 জনকেই ভাই সিলেক্ট করা হয়েছে। যদিও এই 3 জনের মধ্যে যে কোনো একজনই খেলতে পারবে। আর আমরা জানি যে অক্ষর প্যাটেল বারবারই ভাই ধোঁকা খায়, বারবার ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে ধোঁকা খায়। বাকি সবসময় ভারতের টিমে খেললেও
যখন ইম্পর্টেন্ট ম্যাচ আসে ভাই তখন জাডেজাই প্রাধান্য পেয়ে যায়। আর আমরা দেখেছি ভাই গত কিছু আইসিসি ইভেন্ট যদি দেখে নাও তাহলে দেখবে ভাই জাডেজা কতটা খেলেছে, না ব্যাটিংয়ের পারফরমেন্স আছে না বোলিংয়ের পারফরমেন্স আছে, কিন্তু ওকে সবসময় প্রাধান্য দেওয়া হয়। তো ভাই কুলদীপ যাদব ছাড়া বাকি তিনজন স্পিনার অর্থাৎ অলরাউন্ডারের মধ্যে কাকে সিলেক্ট করবে সিলেক্টররা সেটা বুঝতে না পারায় এই তিনজনকেই সিলেক্ট করেছে, আর সেজন্য সিরাজ অটোমেটিক্যালি বাদ পড়ে গেছেন, এটা আমার ধারণা। যদিও ভাই এই তিনজনের মধ্যে যে কোনো একজনই খেলতে পারবে, আইদার অক্ষর প্যাটেল, না হলে ভাই জাডেজা, না হলে ওয়াশিংটন সুন্দর। এই তিনজনের মধ্যে যদি ভাই সিলেক্টররা যে কোনো দুজনকেই নিত তাহলে অটোমেটিক্যালি সিরাজ আবার ইনক্লুড হয়ে যেত স্কোয়াডের মধ্যে, কিন্তু সিলেক্টররা বুঝতে পারেনি যে কাকে বাদ দিবে। যদি বাকি তিনজন অলরাউন্ডারের মধ্যে যদি একজনকে ভাই বাদ দেওয়ার ভেবে নিত তাহলে ভাই সিরাজ বাদ পড়তো না। যদি ভাই তিনজনকে ভাই চান্স দেওয়া হয়েছে স্কোয়াডে, কিন্তু তিনজন তো ভাই খেলবে না, যে কোনো একজনই খেলবে আর বাকি দুজন ড্রেসিং রুমেই বসে থাকবে। তবে যদি সিরাজের কথাটা বাদ দিই তাহলে ভারতের ভাই স্কোয়াডটা অনেক শক্তিশালী আছে, যদি ভাই বোলিং ডিপার্টমেন্টে কিছুটা ঝুঁকি রয়েছে। তবে যদি বুমরা এবং শামি তার নিজের ফিটনেসটা প্রমাণ করতে পারেন তাহলে ভারতীয় দলটা ফেভারিট হবে। তবে আরেকটা কথা, অর্শদীপের মতো তরুণ বোলারদের উপর চাপ অনেক বেশি থাকবে। এছাড়া ভারতীয় বোলিং বিভাগ ছাড়া অলরাউন্ডার এবং ব্যাটিং লাইনআপটা অনেক শক্তিশালী আছে। আর এই শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, আইসিসির যে কোনোই ভাই টুর্নামেন্ট হয়ে যাক না, সব দলই প্রত্যেক দলই ভাই তার বেস্ট দিতে চায় এবং দেয়ও। আমরা দেখেছি ভাই টি-20 ফরম্যাট আসার পর থেকে সব ফরম্যাটেই ভাই অনেক প্লেয়ার টি-20-র মতো খেলে, আর ভারতও এই স্কোয়াড নিয়ে ভাই সফল হতে পারে। তবে তার ব্যাটিং এবং বোলিংয়ের মধ্যে অনেকটা ভারসাম্য ভাই বজায় রাখতে হবে, তাহলেই ভাই সফল হতে পারবে। তো আমরা তো আজকে স্কোয়াড নিয়ে বিশ্লেষণ করলাম, তো আপনাদের কি মতামত? চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের যে স্কোয়াডটা ঘোষিত করা হয়েছে সেটা কি যথেষ্ট ভালো, নাকি আরও কিছু পরিবর্তন হওয়া উচিত ছিল? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।